বিগত সরকারের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আপনারা করেছেন, আমরা শুনেছি। এবং ওই সময়ে দুর্নীতির কোনো মন্ত্রী, কোনো এমপি বা কারো বিরুদ্ধে যখন অভিযোগ হতো তখন কোটি টাকা, শত কোটি টাকার ঘোষণা হতো। আর এখন এটাকে ইনসাফ নিয়ে যারা কাজ করছেন, এই তাজুলরা, রাজাকার তাজুল, প্রসিকিউটর তাজুল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল, তার দুর্নীতি নাকি শুরুই হচ্ছে 1000 কোটি দিয়ে। খেয়াল করে দেখেন, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রসিকিউটরকে অব্যাহতি দেওয়া হয়েছে বা বহিষ্কার করা হয়েছে এবং তার স্থলে আরেকজনকে স্থলাভিষিক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, বিভিন্ন মিডিয়াতে আমরা যে খবর পাচ্ছি, তিনি 1000 কোটি টাকা ঘুষ নিয়ে তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রাজসাক্ষী হিসেবে পুলিশ অফিসারদেরকে নিয়ে এসছেন। এবং এইভাবে শুধু একটি নয়, বেশ কয়েকটি মামলায় কয়েক হাজার কোটি টাকা ঘুষ নিয়ে তিনারা এই কাজ করেছেন। তিনাদের মধ্যে যারা যারা ছিলেন তাদের কেউ কেউ সঠিকভাবে ভাগ বাটোয়ারা পাননি, তাই তো তারা গুসা হয়ে এই জিনিসটি বাইরে প্রকাশ করে দেন। আর এই প্রকাশিত হওয়ার পর তাজুলকে বিদায় নিতে হয়। এখন তাজুলের বিদায়ের ফলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, যেই বিচারটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছে, সমাধা করেছে, বিচার করেছে, সেখানে এখন সেখানকার যে জাস্টিসরা আছেন তাদের সম্পর্কে আমাদের ইনভেস্টিগেশন করা দরকার। সেখানে যে আরো আইনজীবীরা ছিলেন তাদের বিরুদ্ধে, তাদের সম্পর্কে আমাদের আরো ইনভেস্টিগেশন করা দরকার। সেখানে যারা সাক্ষ্য দিয়েছেন তাদেরকেও আমাদের ইনভেস্টিগেশন করা দরকার। কারণ এই 1000 কোটি টাকা কোন কোন পকেট থেকে এসছে এবং কোন কোন পকেটে গিয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এবং এর ফলে যেটা হবে যে আগামী দিনে শেখ হাসিনার বিরুদ্ধে যে জাজমেন্টটি হয়েছে, যে সাজানো মঞ্চস্থ করা হয়েছে যে নাটকটি, সেই নাটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুইজনের ফাঁসির রায় দেওয়া হয়েছে। এই ফাঁসির রায়টি এখন কি হবে? আমি বিশ্বাস করি এখন যদি আমাদের কোনো একজন আইনজীবী সুপ্রিম কোর্টে, হাইকোর্ট ডিভিশনে যদি একটি রিট পিটিশন করেন এবং চ্যালেঞ্জ করেন যে এই মামলার কার্যক্রমটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাহলে ফলাফলটি কি হতে পারে? ফলাফলটি হতে পারে এই মামলার সমস্ত কার্যক্রমকে অবৈধ ঘোষণা করা হতে পারে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, এখন সময় এসছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারটি হয়েছে সেই বিচারটি যে নাল অ্যান্ড ভয়েড ছিল সেটাকে চ্যালেঞ্জ করা। কেন চ্যালেঞ্জ করা আপনাকে বলি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হওয়ার আগে 50 থেকে 100টি মামলা রুজু হয়েছে, প্রায় 50-এর অধিক মামলার রায় হয়েছে। আপনারা দেখেন, এদের একজনকেও 1971 সালের পরবর্তী কোনো ঘটনার জন্য কনভিকশন দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সময়ের বাইরে কোনো ঘটনার জন্য চার্জ গঠন করা হয়নি। আপনারা যদি একটু ঘেঁটে দেখেন, বাংলাদেশে 1973 সালে বঙ্গবন্ধু যখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ আইনটি করেন, সেখানে যদি আপনারা পার্লামেন্টারি হ্যান্ডসারটি দেখেন, পার্লামেন্টারি হ্যান্ডসার দেখলেও আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এই আইনটি মূলত করা হয়েছে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সময়ে রাষ্ট্র যখন কেইপাবল ছিল না, রাষ্ট্র যখন ফাংশনিং ছিল না, সেই সময়ে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেই অপরাধগুলোর বিচার করার জন্য। আপনারা জানেন 26শে মার্চে যখন আমাদের স্বাধীনতা ঘোষণা হয়, তখন বাংলাদেশের কুষ্টিয়া জেলার বৈদ্যনাথ তলার, মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে একটি সরকার গঠিত হয়েছিল। সেই সরকারটি 17ই এপ্রিল শপথ নিয়েছিল। 10 এপ্রিল প্রথমে গঠিত হয়, 17ই এপ্রিলে সেটি শপথ গ্রহণ করে এবং তারপরে এটি ভারতে কার্যক্রম পরিচালনা করে। এটাকে অনেক সময় প্রবাসী সরকার হিসেবেও বলা হয়। তাদের সেই প্রক্লেমেশন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেগুলাকে আমরা কনস্টিটিউশনের অংশ করে নিয়েছি 1972 সালের সংবিধানে। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের একটি সরকার গঠিত হয়েছিল, রাষ্ট্র আমরা ডিক্লারেশন দিয়েছি, কিন্তু রাষ্ট্রটিকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য আমরা 9 মাস যুদ্ধ করার পর 1971 সালের 16ই ডিসেম্বরে আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব অর্জন করি। তার মানে আমাদের সার্বভৌম ক্ষমতা ছিল না 1971 সালের 16ই ডিসেম্বরের আগ পর্যন্ত। কিন্তু এই 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর সময়, এই 9 মাসে আমাদের অসংখ্য প্রাণ ঝরে গেছে। 1 কোটিরও অধিক মানুষকে দেশান্তরিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, অসংখ্য মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। ওই সময়ে যেহেতু পাকিস্তানি
জান্তা সরকার, পাকিস্তানি দখলদার সরকার ক্ষমতায় ছিল, আমাদের পক্ষে সেই বিচারগুলো করা সম্ভব হয়নি। তাই আমরা 1973 সালে এই আইনটি করেছিলাম যে সেই সময় মানুষ যে জাস্টিস পায় নাই, মানুষের উপরে যে অমানবিক মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বিচার করার জন্য। তাই তো 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইনের যে ট্রাইব্যুনাল আইন, যেটি সে আইনে 1971-এর পরের কোনো ঘটনার বিচার চলে না। যদি করতে হয় তাহলে সেটা পার্লামেন্টে নতুন করে একটি অ্যাক্ট করে সেই বিচারটা করতে হবে। তাছাড়া বাংলাদেশে যে হত্যা, দর্শন, গুম, খুন এইসবের বিচার করার জন্য আমাদের পেনাল কোড ফাংশনিং, আমাদের সরকার ফাংশনিং, আমাদের হাইকোর্ট ফাংশনিং, আমাদের অর্গানগুলো ফাংশনিং। তাহলে শেখ হাসিনার সরকার যখন 5 আগস্ট 2024 সালে ক্ষমতা ত্যাগ করে, তখন তাদের বিচার করার জন্য ডক্টর ইউনূসের সরকার ছিল। তাহলে সেই সরকার কেন 1973 সালের আন্তর্জাতিক অপরাধ দমন আইনকে তাদেরকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার জন্য ব্যবহার করবে? এটা হচ্ছে টোটাল একটা পারপাসিভ এবং ভিন্ডিকটিভ মেন্টালিটির একটি লক্ষণ। এখন আমরা দেখলাম সেটা করতে গিয়ে সরকার শুধু আওয়ামী লীগকে একিউজড করেনি, তারা কোটি কোটি টাকাও বানিয়েছে। এই যে 1000 কোটি টাকা, এই 1000 কোটি টাকার ভেতরে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা কত পেয়েছে সেটারও একটা দলিল আসা দরকার, সেটারও একটা হিসাব আমাদের পাওয়া দরকার। আসুন, আমরা শুধু ডক্টর ইউনূস নয়, শুধু এই রাজাকার তাজুল নয়, রাজাকার কেন বলছি, সে তো রাজাকারদের অ্যাডভোকেট, সে তো রাজাকার যতগুলার ফাঁসি হয়েছে তার বেশিরভাগের অ্যাডভোকেট ছিল। যখনই ক্ষমতার পালাবদল হয়েছে, রাজাকাররা ডক্টর ইউনূসের মাধ্যমে যখনই রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তখনই সে কিন্তু কাদের পক্ষে গেল? রাজাকারদের পক্ষ হয়ে ওই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে গিয়ে কামাল ভাইয়ের মতো, জননেত্রী শেখ হাসিনার মতো মানুষের বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে মিথ্যা সাক্ষ্য হাজির করেছে, এবং সেটি এখন মানুষের কাছে দৃশ্যমান। এই সন্ত্রাসীদের, এই 71-এর পরাজিত শক্তিদের আমরা এই মাটিতে, এই দেশে আবারও বিচারের মুখোমুখি করব। আসুন সবাই সমস্বরে আমরা দাঁড়াই যে এই অত্যাচারের বিচার, এই নির্যাতনের বিচার, এই মিথ্যা আদালতের বিচার এই জমিনেই হতে হবে। এবং আপনারা খেয়াল করে দেখেন, আমি শুরুতে যে কথাটি বলছিলাম, আজকাল বাংলাদেশকে 1971 সালে আমাদেরকে নতুন করে মুসলমান করতে চেয়েছিল পাকিস্তানিরা। উর্দু ভাষাকে 52 সালে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ইসলামী ভাষা বলে, কারণ হরফটা আরবি, কিন্তু সত্যিকার অর্থে ভাষাটা আরবি ছিল না। তারপরও এই ধর্মন্ধ গোষ্ঠী আমাদের উপরে ধর্ম দিয়ে শোষণ করার চেষ্টা করেছিল। ঠিক এখন যখন প্রগতিশীল শক্তি, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যখন রাজনৈতিকভাবে কোণঠাসা, তখন ঠিক তারা আবার ওই ইনকেলাব, ওই ইনসাফ, ওই আদল এগুলাকে আমাদের সামনে নিয়ে এসছে। কেন নিয়ে এসছে? এই শব্দগুলো, আমি একটা জিনিস বলি, পৃথিবীর সব ভাষায়, সব জাতির ভাষায়, আন্তর্জাতিক সমস্ত ভাষায় বিদেশি শব্দের আধিক্য রয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু যে শব্দটি, যে ভাষাটি আপনার নিজের ভাষায় সুন্দরভাবে, সুষ্ঠুভাবে লেখার মতো, বলার মতো, পড়ার মতো শব্দ রয়েছে, সেখানে অন্য একটা ইম্পোজিশনের ভিন্ন একটা মিনিং থাকে। সেই মিনিংটাই হলো এই সমাজ, এই রাষ্ট্র, এই জাতিকে ভঙ্গুর মানে একটা দৃষ্টান্তের দিকে নিয়ে যাওয়া। এবং এই জিনিসটা নতুন না, 1600 শতকে আপনারা জানেন, তখনও এই আরবি ভাষাকে, পার্সি ভাষাকে বাংলার মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা নমুনা তৈরি হয়েছিল। সেই সময়ে বাংলার মানুষ বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহটা 1952 সালের মতো হয়নি, কবিদের কাছ থেকে এসছে। আপনারা জানেন 1600 শতকের কবি আব্দুল হাকিম, যিনি নূর নামক একটি গ্রন্থে বঙ্গবাণী নামে একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতায় তিনি বলেছিলেন, যেই সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কথার অর্থ হলো, বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে বা বাংলা ভাষাকে যারা ভালোবাসে না, তারা কার জন্ম আমরা জানি না, অর্থাৎ তারা বাস্টার্ড, তারা জারজ সন্তান। এই কথাটাই কবি বলেছেন। এবং তিনি আরো একটি বলেছেন কথা, যে দেশি ভাষা বলে যার মন না জুড়ায়, নিজ দেশ থেকে কেন বিদেশ ন যায়। অর্থাৎ নিজের দেশের ভাষায় যাদের মন জুড়ায় না, প্রাণ জুড়ায় না, যারা শান্তি পায় না, তারা নিজের দেশ ছেড়ে দিয়ে বিদেশে কেন যায় না, তিনি সেই উপদেশ দিয়েছেন। তাই আজকের দিনেও এই কবি আব্দুল হাকিম খুবই প্রাসঙ্গিক। তিনি যে বলেছেন, যারা নিজের জাতিকে, নিজের দেশকে, নিজের মাতাকে, নিজের ভাষাকে অন্য ভাষার উপরে স্থান দিতে চেষ্টা করে এবং দেয়, তারা আসলে এই জাতি, এই দেশ, এই সমাজের কুলাঙ্গার। এরা ধর্মের নামে অধর্ম করে, এরা শান্তির নামে অশান্তি করে, নীতির নামে দুর্নীতি করে। আপনারা তো দেখলেন এই তাজুল গংদের হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি, এটা তো সবই সূত্রপাত। আরও দেখবেন ডক্টর ইউনূস এবং তার গংরা গত 17 মাসে বাংলাদেশকে কিভাবে
রেপ করেছে, বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের সংস্কৃতিকে তারা কিভাবে ধ্বংস করেছে সেটা কিন্তু দিন দিন উন্মোচিত হবে। এবং আগামী যে সরকার বর্তমানে আছে, আমরা আশা করি তারা একটা ইনকোয়ারি কমিশন করবেন, করে এই অপচার, অনাচার, অজাচার, দুর্নীতির সমস্ত বিষয়গুলোকে আইনের আওতায় নিয়ে আসবেন। প্রিয় বন্ধুরা, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 1.5 বছর পর মুখ খুলেছেন। জগদ্দল এক পাথর সরে যাওয়ার পর কোনো রাগঢাক না রেখে সরাসরি বলেছেন অধ্যাপক ইউনূস দফায় দফায় সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধান অনুযায়ী নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতে হলেও অধ্যাপক ইউনূস বরাবরই এড়িয়ে চলতেন বঙ্গভবনের দরবার। রাষ্ট্রপতি শুনিয়েছেন কিভাবে তাকে ছুঁড়ে ফেলার জন্য অধ্যাপক ইউনূসের মিত্রদের সাজানো নাটক মঞ্চস্থ হয়েছিল। সেটি ব্যর্থ হওয়ার পর উপদেষ্টারা কিভাবে চেষ্টা করেছিলেন তাকে সরাতে বসাতে চেয়েছেন সাবেক প্রধান বিচারপতিকে। রাষ্ট্রপতির 1.5 বছরের বন্দী জীবনের গল্পে আছে কিভাবে অধ্যাপক ইউনূস পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ও দেশের বাইরে তার সফরগুলো হতে দেয়নি। দেশের বাইরে থেকে রাষ্ট্রপতির নামে আসা নিমন্ত্রণ পত্রগুলো কিভাবে মিথ্যা তথ্য দিয়ে বাতিল করা হতো। বাঁশের চেয়ে কঞ্চি যেমন বড় হয়, তেমনি অধ্যাপক ইউনূসের প্রেস উইং ক্ষমতা দেখাতে ছাড়েনি সাংবিধানিকভাবে সর্বোচ্চ ব্যক্তিটির উপর। রাষ্ট্রপতির ভাষায় ডক্টর ইউনূসের প্রেস উইং তাকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছিল, কেড়ে নিয়েছিল প্রেস টিমের সুবিধা। গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে দৈনিক কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কালের কণ্ঠকে যেসব কথা বলেছেন 2024 সালের 20 সেপ্টেম্বর থেকে বেশ কয়েকটি ভিডিওতে এসব তথ্য তুলে ধরেছিলাম আমাদের কন্টেন্টে। যেমন 2024 সালের 20 সেপ্টেম্বরের ভিডিওতে আমরাই প্রথম বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না। 2025 সালের 15 মেতে প্রচারিত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে রাষ্ট্রপতি বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী ছিলেন, কিভাবে বাতিল করা হয়েছিল প্রেস উইং সহ তার সুবিধাগুলো। কালের কণ্ঠে রাষ্ট্রপতি যে ছবি ছাপা হয়েছে তাতে বোঝা যাচ্ছে বেশ রিল্যাক্স তিনি, যেন ঘাট থেকে বিশাল এক জগদ্দল পাথর নেমে গেছে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক সাক্ষাৎকারের শুরুতে জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি কেমন আছেন। জবাবে অধ্যাপক ইউনূসের শাসনের অবসান হওয়ায় বাংলাদেশের সাংবিধানিক পদের সর্বোচ্চ ব্যক্তিটির কণ্ঠে ছিল হাঁপ ছেড়ে বাঁচার দীর্ঘশ্বাস। বলেছেন সপ্তাহখানেক ধরে বেশ আছেন তিনি। মুহূর্তে এক রহস্যের হাসি দিয়ে বুঝিয়ে দেন ইউনূসের আমলের 1.5 বছর ধরে বঙ্গভবনের গোপন মবের চেষ্টাগুলোর কথা। বলেছেন ওই 1.5 বছর তিনি কোনো আলোচনায় ছিলেন না, অথচ তাকে নিয়ে চলে নানা চক্রান্ত। এরপরই কথার বোমা ফাটান সবিস্তারে। বলেন দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। ইউনূস ও তার বাহিনী এত চেষ্টার পরও কেন সফল হতে পারেনি, এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন তিনি দৃঢ়চিত্তে তার সিদ্ধান্তে অবিচল ছিলেন বলেই কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। ফলে 1.5 বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। রাষ্ট্রপতির সংশয় তার উপর দিয়ে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা তা নিয়ে জানেন না। দর্শক, 2024 সালের 10 সেপ্টেম্বর আমাদের প্রচারিত ভিডিওতে টাইটেল ছিল রাষ্ট্রপতি এখন পদত্যাগ করতে পারবেন না, ছুটিতেও যেতে পারবেন না। ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সাংবিধানিক সংকট, বিশেষ করে স্পিকার দৃশ্যমান না থাকায় রাষ্ট্রপতির পদত্যাগ এমনকি ছুটিতে যাওয়ার কোনো সুযোগ ছিল না, এমনকি এখনো নেই। দর্শক, অধ্যাপক ইউনূসের মিত্রদের চাওয়া অনুযায়ী বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছিল। এমনকি গণমাধ্যমের হেডলাইন হয়েছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। রাষ্ট্রপতি আন্দোলন নামক সেই মব নাটকের সবিস্তার তুলে ধরেছেন সাক্ষাৎকারে। জানালেন 2024 সালের 22 অক্টোবর বঙ্গভবন ঘেরাও হলো, অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতি সৃষ্টি। এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। রাষ্ট্রপতির প্রশ্ন, কোথায় তারা এত টাকা তখন পেয়েছিল? রাষ্ট্রপতি মনে করেন সেদিন ব্ল্যাকমেল করা নাটক মঞ্চস্থ করতে চেয়েছিল এক নারীকে দিয়ে বঙ্গভবনের বাইরে নাটকের চেষ্টা হয়েছিল, কিন্তু সফল হতে পারেনি সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের জন্য। এরপর রাষ্ট্রপতি সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি করেছেন, বলেছেন গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। ওই রাতটি ছিল তার জন্য বিভীষিকাময়। তবে সে কঠিন সময় তিনি বিএনপি শীর্ষ নেতৃত্বকে পাশে পেয়েছিলেন বলে দাবি করেন। বিএনপি তখন সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কার কারণে রাষ্ট্রপতির পদত্যাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের ভিতর থেকে রাষ্ট্রপতি অপসারণের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল আর কারা এর ইন্ধন জুগিয়েছিল?
রাষ্ট্রপতি মনে করেন মূলত আন্দোলনের কিছু নেতার চাপে তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারও একটা সিদ্ধান্তে এসেছিল, সেটি ছিল রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। পরে দেখা গেল এই ইস্যুতে দুটি গ্রুপ হয়ে গেল। গ্রুপে গ্রুপে মিটিং হলো, আলোচনা হলো, তারা বিভিন্ন দল ও জোটের কাছে গেল। তখন এরকম একটা অবস্থা ছিল, যে কোনো মুহূর্তে মেজরিটি হয়ে গেলেই রাষ্ট্রপতিকে বঙ্গভবন ছাড়তে হবে। কিন্তু বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে বলেছিলেন তারা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চান। কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে তারা নন। অন্তর্বর্তী সরকারের কিংস পার্টির উদ্যোগটা ব্যর্থ হয়েছিল বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হলো, এমনটাই মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে ওই দফা ব্যর্থ হয়ে যে রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা শেষ হয়ে গিয়েছিল তা কিন্তু নয়। রাষ্ট্রপতি জানিয়েছেন শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা করে গেছে কিভাবে তাকে উপড়ে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে ওই উদ্যোগটা ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। রাষ্ট্রপতি জানিয়েছেন একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে তার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সরকার পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতি শরণাপন্ন হয়েছিলেন। তারা ঘণ্টাব্যাপী মিটিং করতেন, তবে ওই বিচারপতি রাজি হননি। দর্শক, রাষ্ট্রপতি ওই উপদেষ্টার নাম না বললেও সেটি ছিলেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। 2024 সালের 22 অক্টোবর আসিফ নজরুল ও তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে 8 ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। তবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সরকারের সেই প্রস্তাবে রাজি ছিলেন না। এমন কঠিন সময় মনোবল ঠিক রাখার জন্য কারা সাহস জুগিয়েছিলেন, এমন প্রশ্ন জবাবে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে আর 3 বাহিনীর সমর্থনের কথা বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতির পর্যায় ঠেকাতে চেয়েছিল 3 বাহিনী। এমনকি অন্তর্বর্তী সরকারের ভিতর থেকে আরো একবার যখন রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল তখনও ঠেকিয়েছিল 3 বাহিনী। গত বছরের 7 জুলাই আমাদের প্রচারিত ভিডিও টাইটেল ছিল রাষ্ট্রপতি ইস্যুতে যমুনার সাথে সেনা সদরের দূরত্ব কি বাড়ছে। রাষ্ট্রপতি মনে করেন কূটনৈতিক মহল থেকেও তাকে অপসারণ করার বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। দর্শক, এরপর সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এমন কিছু কথা বলেছেন যেগুলো অধ্যাপক ইউনূসের কর্মকাণ্ডকে শুলে চড়ানোর জন্য যথেষ্ট। অন্তর্বর্তী সরকার তার 559 দিনের শাসনামলে ঝড়ের বেগে 132টি অধ্যাদেশ জারি করেছিল। তার সবগুলো অন্তর্বর্তী সরকারকে জারি করতে হয়েছিল রাষ্ট্রপতির প্রদত্ত ক্ষমতা বলেই। অথচ সেই রাষ্ট্রপতি অধ্যাপক ইউনূসের বিদায় মাত্র 6 দিনের মাথায় বলছেন অনেক অধ্যাদেশ করার কোনো কারণই ছিল না। অধ্যাপক ইউনূস, যিনি সংবিধান রক্ষার শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছিলেন, তিনি সংবিধানের কোনো বিধান মেনে চলেননি এমন ভয়ঙ্কর অভিযোগ করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কিভাবে অধ্যাপক ইউনূস সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন। সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, জানাবেন কি আলোচনা হলো, কি হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো। এটা রাষ্ট্রপতিকে লিখিতভাবে অবহিত করার কথা। কিন্তু অধ্যাপক ইউনূস তার 15 বার বিদেশ সফরের কোনো বারই তা করেননি, যাননি রাষ্ট্রপতির কাছে। দর্শক, 2024 সালের 5 অক্টোবর আমাদের প্রচারিত ভিডিওর টাইটেল ছিল ডক্টর ইউনূস দ্য হরফুল মাওলা, রাষ্ট্রপতিকে কেন এড়িয়ে যাচ্ছেন বারবার। ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে অধ্যাপক ইউনূস সংবিধানের 48 অনুচ্ছেদকে পদে পদে লঙ্ঘন করেছিলেন। রাষ্ট্রপতি বলেছেন নির্বাচনের মাত্র 3 দিন আগে অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছেন সে সম্পর্কে তাকে কিছু জানায়নি ইউনূসের সরকার। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে আগের সরকার এ ধরনের চুক্তির বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতেন, কিন্তু অন্তর্বর্তী সরকার মৌখিক কিংবা লিখিত কোনোভাবে রাষ্ট্রপতিকে এই গোপন চুক্তির বিষয়ে জানাননি। শুধু শেষের এই চুক্তি কেন, অধ্যাপক ইউনূস বরাবরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এড়িয়ে চলতেন, বলা ভালো ইগনোর করতেন। রাষ্ট্রপতি অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা তার সঙ্গে সমন্বয় করেননি। অধ্যাপক ইউনূস নিজের এবং নিজের সহকর্মীদের শপথের প্রয়োজন ছাড়া কখনোই বঙ্গভবনে যাননি। রাষ্ট্রপতি অভিযোগ করেছেন 2 বার রাষ্ট্রপতির বিদেশ যাওয়া আটকে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এর একটি ছিল কসাবো, অন্যটি ছিল কাতারে। কাতারের আমিরের দাওয়াতে, যেখানে রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ যাওয়ার সুযোগ নেই, সেই দাওয়াতে যেতে দেওয়া হয়নি মোহাম্মদ শাহাবুদ্দিনকে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উল্টো তার দপ্তরের ড্রাফট পাঠানো হয়েছিল, যেখানে লেখা ছিল রাষ্ট্রপতি ভীষণ ব্যস্ত বলে তিনি যেতে পারছেন না।
রাষ্ট্রপতি বলেছেন, এটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিষ্টাচার বহির্ভূত উদ্ধত্যপূর্ণ আচরণ। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ না করা হয় সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠিও দিয়েছিলেন রাষ্ট্রপতি, তবে সে চিঠির উত্তর পাননি তিনি। প্রশ্ন হলো, কেন রাষ্ট্রপতিকে বিদেশ সফরে যেতে দিতে এত অনীহা ছিল অধ্যাপক ইউনূসের? রাষ্ট্রপতি বলেছেন, অন্তর্বর্তী সরকার চায়নি কোথাও তার নাম আসুক, তাকে একদম অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। শুধু বিদেশে নয়, দেশের কোনো অনুষ্ঠানেও তাকে যেতে দেওয়া হয়নি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির যাওয়ার কথা, সেটিও তারা আটকে দেয়। প্রসঙ্গক্রমে রাষ্ট্রপতি আরো একবার তুলে ধরেছেন বিদেশি মিশনগুলোতে তার ছবি নামানোর সেই অপমানজনক ঘটনার কথা। নাম উল্লেখ না করে তিনি বলেছেন, একদিন হঠাৎ করে কোন একজন উপদেষ্টা বিদেশ ভ্রমণে গেছেন, সেখানে বাংলাদেশ হাই কমিশনের রাষ্ট্রপতির ছবি লাগানো আছে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন সেই উপদেষ্টা। তারপর এক রাতের মধ্যে সারা পৃথিবীর হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়। শুধু অধ্যাপক ইউনূস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, প্রধান উপদেষ্টার প্রেস উইং যে রাষ্ট্রপতির উপর ছড়ি ঘোরাতো সেটিও মোহাম্মদ শাহাবুদ্দিন তুলে ধরেছেন সাক্ষাৎকারে। দর্শক, গত বছরের 15 মে আমাদের প্রচারিত ভিডিও টাইটেল ছিল, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী, প্রেস উইং সহ অনেক সুবিধা বাতিল। সেই ভিডিওতে আমরা যে তথ্যগুলো দিয়েছিলাম তাই উঠে এসেছে কালের কণ্ঠের সাক্ষাৎকারে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন নির্বাচিত কমিটিকে রাষ্ট্রপতি নিজে চিঠি দিয়ে তার সাথে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তাতে চটে যায় অধ্যাপক ইউনূসের চেয়ে বেশি ক্ষমতাধর হয়ে থাকা প্রেস উইং। রাষ্ট্রপতির প্রেস উইং এর 3 সদস্যকে তৎক্ষণাৎ প্রত্যাহার করে নেওয়া হয়। রাষ্ট্রপতি বলেছেন, তার দপ্তর থেকে একটি প্রেস রিলিজ দেওয়ার কোনো ব্যবস্থা রাখেনি। তার ভাষায়, দেশের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে এভাবে প্রতিবন্ধী করে দিয়েছিল অধ্যাপক ইউনূসের প্রেস উইং। তিনি রাষ্ট্রপতি হয়ে নিজে ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ও সংস্থাপন সচিবকে বারবার ফোন করেছিলেন, কিন্তু ইউনূসের 1.5 বছরের শাসনামলে গৃহবন্দী রাষ্ট্রপতির ফোনকে কেউ পাত্তাই দেয়নি। কেন এমনটা করেছিল প্রেস উইং? রাষ্ট্রপতি মনে করেন রাষ্ট্রপতির কথা দেশের মানুষ জানুক, সেটা তারা চাননি। যেমন রাষ্ট্রীয় দিবসগুলোতে সরকারি টাকায় রাষ্ট্রপতির আদেশের বলে ক্রয়পত্র বের করলেও সেগুলোতে থাকতো না রাষ্ট্রপতির বাণী। দর্শক, কালের কণ্ঠের সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনেক কথা বলেছেন, তবে তিনি বলেননি কিংবা তাকে প্রশ্ন করা হয়নি কেন ও কিভাবে অধ্যাপক ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ও পরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন। খুব শীঘ্রই নিয়ে তথ্য হাজির করব আপনাদের সামনে। আবার রাষ্ট্রপতি কিছুদিন আগে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, নির্বাচিত সরকার আসলে তিনি পদত্যাগ করে চলে যেতে চান। সে বিষয়টি নিয়ে কালের কণ্ঠের সাক্ষাৎকারে কিছু বলেননি। খুব শীঘ্রই এই বিষয়টি নিয়েও তথ্য নিয়ে হাজির করব আপনাদের সামনে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।